নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের বৈঠকে আমাদের যোগদান করার জন্য আপনাদের সবাইকে অজস্র ধন্যবাদ। আমি রুদ্র দত্ত। আজকে পাঠ করব প্রেমেন্দ্র মিত্রের ঘনাদার একটি গল্প। কিন্তু এই গল্পটির একটি বিশেষ স্থান আছে। 1945 সালে প্রেমেন্দ্র মিত্র প্রথম ঘনাদার গল্প লেখেন। তার 40 বছর বাদে লেখা এই গল্পটি কিন্তু এক হিসেবে ঘনাদার প্রথম গল্প। আনন্দ পাবলিশার্স প্রকাশিত ঘনাদা সমগ্রর দ্বিতীয় খণ্ডে সম্পাদক সুরজিৎ দাশগুপ্ত পরিবেশিত তথ্য অনুযায়ী 1985 খ্রিস্টাব্দে শুকতারা পূজাবার্ষিকীতে এই গল্পটি বেরোয়। আর একটা কথা বলে নেই, ঘনাদার অন্য সমস্ত গল্পের মতোই এই গল্পটিতে যে সমাজতাত্ত্বিক, রাজনৈতিক, ভৌগোলিক তথ্য পরিবেশিত হয়েছে তা কিন্তু একেবারেই বাস্তবানুগ। প্রথম যখন পড়েছিলাম তখন যার বোয়া ইঁদুরের নাম শুনে মনে হয়েছিল এটা বোধহয় ঘনাদার বানানো। পরে অনেক বড় হয়ে এনসাইক্লোপিডিয়া অনুসন্ধান করে যখন বুঝতে পারলাম ইঁদুরের এই প্রজাতি শুধু বহাল তবিয়তে বর্তমান নয়, এই গল্পের পক্ষে অত্যন্ত উপযোগী, তখন ভালো লাগা, শ্রদ্ধা মিশিয়ে একটা অদ্ভুত অনুভূতি হয়েছিল। আরম্ভ করছি আজকের পাঠ। প্রেমেন্দ্র মিত্র রচিত গল্প ঘনাদা এলেন। হ্যাঁ, ঘনাদা একদিন এসেছিলেন। নিশ্চয়ই একদিন এসেছিলেন আমাদের এই 72 নম্বর বনমালী নস্কর লেনে। কিন্তু কবে, কখন, কেমন করে তিনি প্রথম এলেন সে কথা মনে করতে গিয়ে বেশ মুশকিলে পড়তে হচ্ছে। ঘনাদা নামে কোনো একজনের সঙ্গে এই 72 নম্বরে প্রথম পরিচয়ের স্মৃতি বলতে মনে যা আসছে তা স্রেফ একটি ব্যাগ। হ্যাঁ, মাঝারি সাইজের ক্যাম্বিসের একটা ব্যাগ। না, মানুষজন কেউ নয়, শুধু একটি ক্যাম্বিসের ব্যাগ। ছেঁড়া খোঁড়া পুরনো না হলেও বেশ একটু জীর্ণ গোছের। 72 নম্বরের প্রথম পত্তনের সময় সবকিছু তখন তো এলোমেলো, অগোছালো। সুবিধামতো একটা বাড়ি পেয়ে যে কজনে মিলে সেখানে একটা শহুরে আস্তানা বানাবার ব্যবস্থা করেছিল। এখন 72 নম্বর বলতে যাদের নামগুলো আপনা থেকেই মনে আসে সেই চারজনই তাদের মধ্যে তখন ছিল প্রধান। অর্থাৎ 72 নম্বর বলতে এখন যেমন, তখনও সেই চার মূর্তিমান শিশির, শিবু, গৌর এবং আমি। বাড়িটা পুরনো হলেও খুব ভাঙাচোরা নয়। সামান্য একটু আধটু মেরামতের পর চুনকাম করিয়ে আমরা তার কয়েকটা ঘরে তখনই বিছানাপত্র পেতে ঢুকে পড়েছি। এখন যেটা আমাদের আড্ডাঘর, সেইটাই তখন কিছু জমা করা আসবাবপত্র নিয়ে খালি পড়ে আছে। ঠিক করা আছে যে দুদিন বাদে একটু হাত খালি হলেই আসবাবপত্র গুছিয়ে সেটাকে বসবার ঘর বানানো হবে। সকালে বিকালে ওদিকে যেতে আসতে এরই মধ্যে সেখানে একদিন ঘরের মাঝে জমা করা আসবাবপত্রের মধ্যে একটা গোল টেবিলের ওপর ক্যাম্বিসের ব্যাগটা চোখে পড়েছে। একদিন দুদিন বাদেও টেবিলের ওপর ক্যাম্বিসের ব্যাগটা সমানে বসানো আছে দেখে ব্যাগটা কার তার সন্ধান নিতে হয়েছে। ব্যাগটার বর্ণনা আগেই করেছি, ওরকম ব্যাগ আমাদের কারোরই যে নয় তা বুঝেই সেটার উপস্থিতি একটু অবাক করেছে। পরস্পরকে জিজ্ঞাসা করেও রহস্যটার খুব স্পষ্ট একটা মীমাংসা কিন্তু পাওয়া যায়নি। শিবুই একটু ভেবে ভেবে জড়িয়ে জড়িয়ে বলেছে, হ্যাঁ, ওই একজন, মানে আমাদের চেনা কেউ নন, মানে বিপদে পড়ে। বিপদে পড়ে কি? গৌর শিবুকে তার কথাটা শেষ করতে না দিয়ে ঝাঁঝালো গলায় জেরা করেছে। বিপদে পড়ে তিনি এখানে আমাদের সঙ্গে বাসা বাঁধবেন নাকি? না না, তা নয়, শিবু তাড়াতাড়ি প্রতিবাদ করে জানিয়েছে। বরাবরের জন্য না, মাত্র কদিনের জন্য বাধ্য হয়ে এখানে আছেন। খুব কি একটা দরকারি ব্যাপারে, কার জন্য যেন। হয়েছে হয়েছে। শিশির শিবুকে একরকম ধমক দিয়েই থামিয়ে দিয়ে বলেছে, কে, কি, কেন কিছুই না জেনে কোনো একজনকে ঢুকিয়ে দিয়েছ আমাদের এখানে। এখন তিনি তাঁর এই ব্যাগ নিয়ে। না না, কোনো অসুবিধা আপনাদের করব না।
শিশিরের কথার মাঝখানে তাকে থামিয়ে দিয়ে বারান্দার দরজা দিয়ে যিনি এবার ঘরে ঢুকেছেন তাঁর চেহারার বর্ণনা দেবার বোধহয় দরকার নেই। হ্যাঁ, সেই শুকনো পাকানো 30 থেকে 60 যে কোনো বয়সের ধারালো কুড়ুল মার্কা মাঝারি মাপের চেহারা। গলাটি শুধু চেহারার তুলনায় রীতিমতো ভারিক্কি। ঘরের ভিতর ঢুকে এসে দুহাত তুলে সকলকে নীরব নমস্কার জানিয়ে ভদ্রলোক বলেছেন, মাত্র 2 দিনের ব্যাপার। আপনাদের তেতলায় ন্যাড়া ছাদে একটা ঘর দেখে এলাম। তেতলায় ন্যাড়া ছাদের ঘর? আমরা ব্যস্ত হয়ে উঠে বলেছি, সেটা আবার ঘর কোথায়? যত সব ফালতু ভাঙাচোরা আসবাবপত্রে ভরা চোর কুঠিরি বললেই হয়। তা হোক, ভদ্রলোক আমাদের আশ্বস্ত করে বলেছেন, ওখানে একটা ভাঙা তক্তপোষ রয়েছে দেখলাম। ঘরটা একটু পরিষ্কার করে আমার ব্যাগটা নিয়ে 2 দিন বেশ কাটিয়ে দিতে পারবো। ব্যাগটা তাই এখন নিতে এসেছি। ঘরের টুকিটাকি 2-4টি জিনিস রাখা বড় গোল টেবিলটার উপর থেকে তাঁর ক্যাম্বিসের ব্যাগটা তুলে নিয়ে ভদ্রলোক চলে যাবার জন্য দরজার দিকে পা বাড়িয়ে যেন আমাদের আশ্বস্ত করবার জন্যই বলেছেন, ওই জারবোয়া জবাবের জন্যই তো অপেক্ষা। তা হয়তো অন্তত কালই পেয়ে যাব, পাওয়া তো উচিত। কি বললেন? কিসের জবাব? আমাদের সকলের প্রশ্নটা গৌরের মুখেই এবার শোনা গেছে। জবাবটা জারবোয়া ছাপের। মানে জারবোয়া ছাপের ইশারায় ভদ্রলোক যেন অনিচ্ছা সত্ত্বেও একটু বিশদ হয়েছেন। কাগজে ও ছাপ দেখেই আমি আর কোনো ভুল করিনি। যেমন কথা ছিল তেমনই, যেখানে ও ছাপ দেখেছি সেখানেই তখনই যেমন জুটেছে তেমনই আস্তানা জোগাড় করে যথাস্থানে ঠিকানা জানিয়ে দিয়েছি। এখন শুধু জবাবটা আসার অপেক্ষা। জারবোয়ার ছাপ কাগজে যে ছাপিয়েছে গরজটা নিশ্চয়ই তার এমন যে জবাব দিতে 1 লহমাসে দেরি করবে না। চাই কি আপনাদের এই বনমালী নস্কর লেনে স্বয়ং সেই বব কেনেথি? ওই পর্যন্ত বলেই ভদ্রলোক হঠাৎ থতমত খেয়ে থেমে গিয়ে, না না, এসব কি বলছি, মাপ করবেন আপনারা, বলে তাঁর ব্যাগটা নিয়ে বারান্দার দরজার দিকে এগিয়েছেন। কিন্তু 2 পার বেশি বাড়াতে তিনি পারেননি। আমাদের সকলের হয়ে শিশিরই দাঁড়িয়ে উঠে তাঁকে বাধা দিয়ে বলেছে, আহা, যাওয়ার জন্য অত ব্যস্ত হচ্ছেন কেন? আপনার সেই 4 পোয়া ছাপ যে ছেপেছে, 4 পোয়া নয়, জারবোয়া। শিশিরকে বেশ একটু করুণার সঙ্গেই সংশোধন করে ভদ্রলোক জিজ্ঞাসা করেছেন, জারবোয়া কি তা তো নিশ্চয়ই জানেন? না, অত্যন্ত লজ্জিতভাবে নিজেদের মূর্খতা স্বীকার করে বলেছি, জারবোয়া বল্লম টল্লমের মতো কোনো অস্ত্রশস্ত্র, না কোনো রকম বাদশাহী পোশাক টোশাক? না, সেসব কিছু নয়, অনুকম্পা ভরে ভদ্রলোক জানিয়েছেন। জারবোয়া হলো সাহারার মরু অঞ্চলের একরকম ইঁদুর। ইঁদুরের বদলে, ভদ্রলোক এই পর্যন্ত বলতেই শিশির শিবু দুজনেই একসঙ্গে উঠে পড়ে তাঁর হাত থেকে ক্যাম্বিসের ব্যাগটা টেনে নিয়ে তাকে ধরে একটা খালি চেয়ারে বসাতে বসাতে বলেছে, আহা, আপনি যাবার জন্য অত ব্যস্ত হচ্ছেন কেন? আপনার সেই জারবোয়া ছাপের মক্কেল তো আর দোতলা বাদ দিয়ে আপনার তেতলায় পৌঁছতে পারবে না। আপনি এখানেই বসুন না। তারপর ওই মরু অঞ্চলের ইঁদুর জারবোয়া নিয়ে কি যেন বলছিলেন? ওই জারবোয়া নিয়ে ভদ্রলোক বেশ যেন একটু অনিচ্ছার সঙ্গে একটা চেয়ারে বসে বলেছেন, হ্যাঁ, বলছিলাম যে ইঁদুরের বদলে ওকে উত্তর আফ্রিকার মরুভূমির খুদে ক্যাঙারু বললেই যেন ঠিক হয়। ক্যাঙারুদের মতো সামনের পা দুটি খুদে খুদে, আর পেছনের পাগুলো সামনের চেয়ে প্রায় 6 গুণ লম্বা। ইঁদুরগুলো তাই তাদের আকারের তুলনায় ক্যাঙারুদের চেয়ে লম্বা লাফ দিতে পারে। তা পারে তো পারে। আমিই প্রথম একটু ঠাট্টার সুর লাগিয়ে বলেছি, উত্তর আফ্রিকার এক ক্যাঙারু মার্কা ইঁদুরের এত কি খাতির যে তার ছবি কোথাও ছাপা দেখলেই 1 পায়ে খাড়া হয়ে দাঁড়াতে হবে? আর ওই ক্যাঙারু ইঁদুরের ছবি ছাপাও বা হয়েছে কোথায়? এখানকার কোনো কাগজে তো দেখিনি। এখানকার কোনো কাগজে দেখেননি? ভদ্রলোকের গলায় এবার যেন অবোধের প্রতি অনুকম্পা। তা দেখবেন কি করে? এখানকার কোনো কাগজে তো নেই। ও ছাপ বেরিয়েছে খাস লন্ডন টাইমসে। লন্ডন টাইমসে বেরিয়েছে আর আপনি? আমার কথাটা আর শেষ করতে হয়নি।
ভদ্রলোক নিজেই বাক্যটা সম্পূর্ণ করে বলেছেন, আর আমি এখানকার ইম্পিরিয়াল লাইব্রেরিতে গিয়ে সেটা দেখে এসেছি। যেখানে যখন যাই আর থাকি ওই লন্ডন টাইমসটার উপর আগাগোড়া চোখ বোলানো আমার 7 বছরের নিত্যকর্ম। 7 বছর? আমাদের সকলের হয়ে গৌর দু চোখ প্রায় কপালে তুলে বলেছে, আপনি 7 বছর ধরে লন্ডন টাইমসের ওপর চোখ বুলিয়ে আসছেন? হ্যাঁ, প্রায় 7 বছরই তো হলো, ভদ্রলোক একটু যেন দুঃখের সঙ্গে জানিয়েছেন। কিন্তু কেন? 7 বছর ধরে রোজ রোজ নিয়ম করে একটা বিশেষ বিদেশি কাগজের উপর চোখ বুলিয়ে যাওয়া সোজা কথা নয়, তার একটা কারণ নিশ্চয়ই আছে। শিশির আমাদের সকলের মনের কথাটাই প্রকাশ করেছে। তা কারণ আছে বই কি, নিশ্চয়ই একটা কারণ আছে। ভদ্রলোক এখনো যেন কথাটা খোলসা করে বলতে চান না, কিন্তু আমরা ছাড়বার পাত্র নয়, সোজাসুজি তাঁকে চেপে ধরেছি। তা সেই কারণটা একটু খুলে বলুন না। খুলে বলবো? ভদ্রলোক এখনো যেন দ্বিধা করে তারপর বলেছেন, তাহলে যেতে হবে কিন্তু উগান্ডায়। উগান্ডায়? আমরা বিমূঢ়। গৌরী প্রথম নিজেকে সামলে জিজ্ঞাসা করেছে, উগান্ডা মানে আফ্রিকার উগান্ডায়? হ্যাঁ, সেখানকার রিজার্ভড ফরেস্ট মানে অভয়ারণ্যে, ভদ্রলোক যেন বাধ্য হয়ে জানিয়েছেন। কিন্তু সেখানে এখন যাব কি করে? জিজ্ঞাসা করে আর যা বলতে যাচ্ছিলাম তা আর বলা হয়নি। ভদ্রলোক তাড়াতাড়ি আমাদের ভুল শুধরে দিয়ে বলেছেন, না না, এখন নয়, যাবার কথা বলছিলাম 7-7.5 বছর আগেকার উগান্ডার সংরক্ষিত অরণ্যে। মানে সমস্ত ব্যাপারটার সেখানেই শুরু, কি না? শুরু টাইকুন ট্যানারের সেই আফ্রিকা চমকানো শাহেনশাহী সাফারিতে। একটু থেমে আমাদের অবস্থাটা অনুমান করেই বোধহয় ভদ্রলোক তাড়াতাড়ি নিজের কথার ব্যাখ্যায় বিশদ হয়ে বললেন, সাফারি মানে যে কি তা নিশ্চয়ই আপনারা জানেন, তবে টাইকুন ট্যানারের সাফারির সঙ্গে এখনকার গোনাগুন্তি খরচে ভাড়া করা সাফারির আকাশ পাতাল তফাত। জঙ্গলে বারশিঙা শিকার আর বাজার থেকে কাটা পাঁঠার মাংস কেনার চেয়ে অনেক বেশি। টাইকুন ট্যানারের সাফারি মানে একটা রাজস্বীয় ব্যাপার। বন সংরক্ষণের ব্যবস্থা করে যত খুশি যে কোনো প্রাণী শিকার আইন করে তখন বন্ধ হয়ে গেছে। কিন্তু নামের আগে সিংহের ঘাড়ের কেশরের মতো টাইকুন শব্দটা যার জোড়া হয়ে গেছে, কোটিপতি ধনকুবেরদেরও যে শাহেনশাহ, টেক্সাসের সেই জীবন্ত ট্যাঁকশালা টাইকুন ট্যানার কি আইনের পরোয়া করে? সাফারিতে গোনাগুন্তি শিকার করবার সরকারি পারমিট মানে হুকুমনামা সে তো উগান্ডার অরণ্য দপ্তরের বড় কর্তার কাছ থেকে নিজে নিয়ে নিয়েছে। টাইকুন ট্যানারের নাম জানতে কারও বাকি নেই। সেই টাইকুন ট্যানার নিজে সশরীরে অফিসে এসেছে। বন বিভাগের বড় কর্তা তাকে খাতির করে কোথায় বসাবেন ভেবে পাননি। টাইকুন ট্যানারের চেহারাটা তার ঐশ্বর্যের মাপে এমন দশাসই যে একটা প্রমাণ মাপের কৌচে তাকে আঁটানো যায় না। টাইকুন ট্যানার অবশ্য কোথাও বসার বদলে আগাগোড়া দাঁড়িয়েই বন বিভাগের বড় কর্তার সঙ্গে তার কথা সেরেছেন। শিকারের পারমিটটা সেখানে দাঁড়িয়েই তিনি পড়ে দেখেছেন যে অন্য সব সাধারণ জানোয়ারের বেলা তেমন কড়াকড়ি না থাকলেও হাতি, গন্ডার, সিংহের মতো বড় বড় জানোয়ারের বেলা শিকারের অনুমতি দারুণ কড়া। এ হুকুমনামা পড়েও অন্য অনেকের মতো বিন্দুমাত্র অনুযোগ আপত্তি না জানিয়ে টাইকুন ট্যানার যেন খুশি মনে বন বিভাগের বড় কর্তার সঙ্গে করমর্দন করে চলে আসবার সময় শুধু জিজ্ঞাসা করেছে, শিকার যতই গোনাগুন্তি করে রাখা হোক, সাফারির লোকলস্কর লটবহরের বেলা সেরকম কোনো বিধিনিষেধ নেই তো? না, তা নেই। বন বিভাগের বড় কর্তা একটু অবাক হয়ে জিজ্ঞাসা করেছেন, কিন্তু অত বড় বিরাট বাহিনী আপনি সঙ্গে নিচ্ছেনই বা কেন? ওর অনেক ঝামেলা। ওই ঝামেলা পোহানোতেই আমার সুখ, বলেছে টাইকুন ট্যানার। তাছাড়া বিরাট আর কোথায় দেখলেন? শিকারী আমার একজন, ওই বব কেনেথ। হ্যাঁ, ও তো একাই 100, হেসে বলেছেন অফিসার। ওর চেয়ে বড় শিকারী এখন সারা আফ্রিকায় আর কেউ আছে বলে জানি না।
হ্যাঁ, তাই শুনেছি বলেই ওকে নেওয়া। দেখা যাক, যত হাঁক ডাক তত এলেম সত্যি আছে কিনা, হেসে বলেছে টাইকুন ট্যানার। এর ওপর আপনি শিকারের বন্দুকও গন্ডা গন্ডা নিয়েছেন, দেখলাম আমাদের অফিসে পাঠানো আপনার লটবহরের তালিকা থেকে। অত বন্দুক আপনার মিছিমিছি বওয়াই সার। কি কাজে লাগবে আপনার অত বন্দুক? হাসি মুখেই জিজ্ঞাসা করেছেন বনবিভাগের ওপরওয়ালা অফিসার। মনে করুন ও শুধু নিজের অহংকারকে একটু তোয়াজ, বলেছে টাইকুন ট্যানার। ওগুলো যে সঙ্গে আছে তাই দেখার সুখ। আর শুধু এখন দুনিয়ার সেরা যা শিকারের বন্দুক আছে তা সব তো ওর মধ্যে আছেই। সেই সঙ্গে সেরা একজন বন্দুকের ডাক্তারকেও সঙ্গে নিয়েছি। বন্দুকের ডাক্তার? রীতিমতো অবাকই হয়েছেন বনবিভাগের বড় কর্তা। সে আবার কি? কি তা বুঝলেন না? টাইকুন ট্যানার বলেছে, ডাক্তার মানে হালের বন্দুকের কারিগরির সেরা মিস্ত্রি। ম্যাচলককে যে রাইফেলের সঙ্গে পাল্লা দেওয়াতে পারে। তা ভালো, তা ভালো। মনে মনে এই দাম্ভিক টাকার কুমিরটার ওপর যতই খাপ্পা হয়ে উঠুন, মুখে হাসি টেনে বনবিভাগের বড় কর্তা বলেছেন, আইন কানুন সব মেনে আপনার এত সাধের সাফারি সার্থক হয়ে ফিরে আসুক, এই শুভকামনাই জানাই। ও, আপনাদের আইনের কথা বলছেন? কিচ্ছু ভাববেন না, ফিরে আসার পর তার গায়ে আঁচড়ও দেখতে পাবেন না। এ শুভকামনার জন্য ধন্যবাদ, বলে টাইকুন ট্যানার বনবিভাগের বড় কর্তার এমন করমর্দন করে দপ্তর থেকে বেরিয়ে এসেছে যে জখম হাত নিয়ে বনের বড় কর্তাকে কোকিয়ে ওঠা চাপতে হয়েছে অনেক কষ্টে। টাইকুন ট্যানারের যাদের নিয়ে অত হম্বিতম্বি, তার সাফারিতে গোল বাঁধল কিন্তু তাদের নিয়েই। সেই কে না কে বন্দুকের ডাক্তার আর আফ্রিকার সেরা শিকারী বব কেনেথ। টাইকুন ট্যানারের সাফারি তখন জানা অজানা অনেক বন জঙ্গল পার হয়ে এক নতুন জায়গায় আস্তানা গেড়েছে। এ পর্যন্ত যা শিকার হয়েছে তা সাধারণ 3টে দলের সাফারির পক্ষে যথেষ্ট। কিন্তু ট্যানারের তাতে মন ভরেনি। এ সাফারি থেকে সে এমন কিছু মেরে নিয়ে যেতে চায়, দুনিয়ার শিকারী মহলের চোখ যাতে ছানা বড়া হয়ে যাবে। এই নতুন আস্তানায় সেই ভাগ্যই যেন তার জন্য অপেক্ষা করছিল। আস্তানা পাতবার পরের দিনই সকালে নিজের বাদশাহী তাঁবু থেকে বেরিয়ে কাছাকাছি জঙ্গলটা একটু ঘুরে আসতে গিয়ে সে এক জায়গায় এসে দাঁড়াবার পরই আতঙ্কে যেমন কেঁপে উঠল, তেমনই হয়ে গেল মোহিত। ভদ্রলোক এই মোক্ষম জায়গায় এসে হঠাৎ থেমে গিয়ে নিজের গায়ের কোটটার দুদিকের পকেটে দুবার চাপড়ে মুখটায় কেমন যেন বিরক্তি ফুটিয়ে চুপ করে গেলেন। কি হলো কি তাঁর হঠাৎ ভেবে আমরা যখন ব্যতিব্যস্ত হয়ে উঠেছি, শিশির তখন ব্যাপারটা ঠিক বুঝে ফেলে তার হাতের টিন থেকে একটা সিগারেট বাড়িয়ে দিয়ে বললে, সিগারেট খুঁজছেন? এই নিন না। নেব? ভদ্রলোক যেভাবে শিশিরের দিকে চেয়ে যে গলায় নেব বললেন, তাতে প্রথমে মনে হলো বুঝি শিশিরের তাঁকে সিগারেট দিতে চাওয়াটা অপমান জ্ঞান করে তিনি আসর ছেড়ে চলেই যাবেন উঠে। কিন্তু শেষ পর্যন্ত মনে হলো ভদ্রতার খাতিরেই শিশিরের স্পর্ধা সহ্য করে তিনি নরম হয়ে শিশিরের বাড়িয়ে দেওয়া টিনের উঁচিয়ে থাকা সিগারেটটা তুলে নিয়ে নিজের উপরই বিরক্তি প্রকাশ করে বললেন, হ্যাঁ, প্যাকেটটা কোথায় যে ফেলে এসেছি কে জানে। হ্যাঁ, একটা কথা কিন্তু বলে রাখছি, কিছু মনে করবেন না। সিগারেট আমি কারোর কাছে দান নিই না, সুতরাং এ সিগারেট আপনার কাছে ধার হিসেবেই নিলাম। মনে রাখবেন, আপনার কাছে একটি সিগারেট ধার রইল। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই মনে রাখব, বলে শিশির তখন তার সিগারেটটার জন্য তার লাইটারটা জ্বালিয়ে ধরেছে। সে লাইটারের আগুনে সিগারেটটা ধরিয়ে তাতে দুটো রাম টান দেবার পর প্রায় এক জ্বালা ধোঁয়া ছেড়ে ভদ্রলোক বলেছেন, কি যেন বলছিলাম? হ্যাঁ, ওই টাইকুন ট্যানারের আতঙ্ক আর উল্লাসের কথা। ঠিক। ভয়ে কাঁপতে কাঁপতে টাইকুন ট্যানার তখন খুশিতে ডগমগ। এই তো, টাইকুন ট্যানারের প্রাসাদের সিংহ দরজার মান বাড়াবার জন্য এইটিরই দরকার ছিল। কম বেশি প্রায় 80 কিলো ওজনের গজদন্ত নিয়ে কিছু দূরে স্বয়ং হাতিদের সম্রাট ওই রাবতী যেন তার সাঙ্গপাঙ্গ নিয়ে বনভ্রমণে বেরিয়েছে। ট্যানারের হাতে বন্দুক ছিল না,
আর থাকলেই বা সে করত কি? একবার তার দিকে ফিরে তাকে দেখতে পেলে গজরাজ কি করতে পারেন তাই ভেবে কাঁপতে কাঁপতে ট্যানারের গায়ে তখন যেমন ঘাম ছুটছে, তেমনি আবার আশায় বুকও দুলছে যদি কোনো মতে হাতির পাল তার দিকে ভ্রুক্ষেপ না করে চলে যায়, আর যদি তারপর কোনো মতে তাঁবুতে ফিরে সে দরকার মতো সকলকে ডাক দিয়ে এই হাতির পালের পিছু নিয়ে কেনেথকে দিয়ে আসল গজরাজকেই স্বীকার করতে পারে। ট্যানারের ভাগ্য তখন ভালো। হাতির পাল নিয়ে গজরাজ নিজের খেয়ালে অন্যদিকে চলে যেতেই সে নিজের তাঁবুতে এসে সবার আগে বব কেনেথ আর সমস্ত বন্দুক পিস্তলের খোঁজ খবরদারির ভার যার উপর সেই বড় মিস্ত্রিকে ডেকে পাঠিয়ে সমস্ত ব্যাপারটা জানালে। ভাগ্যের জোরে আপনা থেকে যা তার হাতের মুঠোয় এসে গেছে, তার দেখা গজরাজের সেই দাঁতালো মুন্ডটা যে তার চাই, সকলকে সেটা সে জোর দিয়ে জানিয়েছে। কিন্তু কই, এত বড় একটা খবরে কারোর কোনো সাড়া শব্দ নেই কেন? তার সামনে দুই মূর্তি যেন জড়ভরত হয়ে দাঁড়িয়ে। হি, কি হলো কি তোমাদের? টাইকুন ট্যানার এবার গর্জে উঠল। সব কালা বোবা হয়ে গেছো নাকি? মানে? আমতা আমতা করে এবার মুখ খুলল বব কেনেথ। বড় শিকার আর আমরা কি করতে পারি? আমাদের আমাদের ধমক দিয়ে কেনেথকে থামিয়ে দিয়ে টাইকুন ট্যানার আবার গর্জন করে উঠল। কি হয়েছে আমাদের? হাত ঠুঁটো হয়ে গেছে, না বন্দুকের সব বারুদ ভিজে গেছে? স্বীকার করতে পারবো না কেন? পারবো না। বন্দুকের বড় মিস্ত্রি বেশ ঠান্ডা গলায় বললে, আমাদের পারমিটে আর বড় শিকারের অনুমতি নেই বলে। হুকুমনামায় যে কটা বড় শিকার আমাদের মারবার অনুমতি দেওয়া ছিল সব কটাই আমরা মেরেছি। দু একটা ছোট শিকারের বন্দুক ছাড়া সব বন্দুক আমি তাই বাক্সবন্দি করে দিয়েছি। কি করেছ চিমসে চামচিকে? বলে ঘাড় ধরে বন্দুকের মিস্ত্রিকে শূন্যে তুলে টাইকুন ট্যানার বললে, বড় বন্দুক সব বাক্সবন্দি করে দিয়েছ? হ্যাঁ। ট্যানারের হাতে ঘাড়ে টিপে ধরা অবস্থাতেই বন্দুকের মিস্ত্রি যেন সুখবর দেবার মতো গলায় বললে, শুধু বাক্সবন্দিই করিনি, তার আগে বন্দুকগুলোর কলকবজা খুলেও দিয়েছি। কলকবজা খুলে দিয়েছিস? চিড় বেরিয়ে উঠে টাইকুন ট্যানার বন্দুকের মিস্ত্রিকে আছড়ে মারবার মতো করে দূরে ছুঁড়ে দিয়ে বলল, তোকে আমি জ্যান্ত মাটিতে পুঁতে মারব। একটা ডিগবাজি খেয়ে বন্দুকের চিমসে মিস্ত্রি তখন কিছু দূরে খাড়া হয়ে দাঁড়িয়েছে। অবুঝকে বোঝাবার মতো গলায় সে বললে, আমায় পুঁতে ফেলতে চান? তা অবশ্য আপনি পারেন, কিন্তু তাহলে আপনার ওই অত সাধের বন্দুকগুলোর মায়া যে ছাড়তে হবে। ওগুলোর কলকবজা এখন খোলা। সেসব আবার জোড়া লাগাবার বিদ্যে অমন ২-৫ হাজার মাইলের মধ্যে সারা উগান্ডায় আর কারোর নেই। আমি মাটির নিচে পোঁতা থাকলে ওসব বন্দুকের প্যাঁচ জানা মিস্ত্রির খোঁজে কাকে কোথায় পাঠাবেন? যাকে পাঠাবেন সে ঠিক ঠিকানায় পৌঁছবে কি? পৌঁছলেও কতদিনে সে ওস্তাদ মিস্ত্রি নিয়ে এখানে ফিরবে? আর যতদিনে ফিরবে ততদিন আপনি এখানে টিকে থাকতে পারবেন কি? বন্দুকের মিস্ত্রি যতক্ষণ তার কথা শোনাচ্ছিল ততক্ষণ টাইকুন ট্যানারের মুখটা ছিল যেন বজ্রবিদ্যুৎ ঝড় বৃষ্টির ছবি ফোটানো ছায়াছবির পর্দার মতো। এই মনে হচ্ছিল রাগে দাঁত কিড়মিড়িয়ে হিংস্র হায়নার মতো সে ঝাঁপিয়ে পড়বে বন্দুকের মিস্ত্রির ওপর। আবার মিস্ত্রির কথা শুনতে শুনতে নিজের অবস্থাটা বুঝে সে দমকা ঝড় হঠাৎ থেমে যাওয়ার মতো সামলাবার চেষ্টা করছিল নিজেকে। শেষ পর্যন্ত তার পেঁচালো বুদ্ধিরই জয় হয়েছে। বেয়াড়া গরম মেজাজের জন্য নিজেই যেন নিজের কানমলে ট্যানার এবার যা বলেছে তার মর্ম হলো এই যে বন্দুকের মিস্ত্রির ওপর রাগারাগি করা তার অন্যায় হয়েছে। মিস্ত্রির সঙ্গে সে মিটমাটি চায়। মিস্ত্রি যদি তার সব বন্দুকের কলকবজা ঠিক করে সেগুলো চালু করে দেয়, তাহলে সে যা তার পাওনা তার ওপর মোটা বকশিস দিয়ে তাকে ছুটি দিয়ে যাবে। বন্দুকের মিস্ত্রি একটু ভেবে নিয়ে প্রস্তাবটায় রাজি হয়েছে, আর ঘণ্টাখানেক বাদে বাক্সবন্দি সব বন্দুক খুলে চালু করে দিয়ে তার পাওনা আর বকশিস চেয়েছে। বন্দুকগুলো সব হাতে পাওয়ার পর নিজ মূর্তি ধরেছে ট্যানার। পাওনা আর বকশিস চাও? সে যেন কৃতজ্ঞতায় গদগদ হয়ে বলেছে, দুইই পাবে এখনই। পাওনাটা সে তখনই মিটিয়ে দিয়েছে।
তার নিজের কজন দৈত্যাকার কাফরি সেপাই দিয়ে বন্দুকের মিস্ত্রিকে ধরে বেঁধে শিকার করা জানোয়ারদের ছাড়ানো চামড়া জমা করা একটা তাঁবুতে বন্দি করে ফেলে রেখে, আর ফেলে চলে যাবার সময় আশা দিয়ে গেছে যে বকশিসটা দিয়ে যাবে দাঁতালো গজরাজকে মেরে তার গজদন্ত নিয়ে এখানকার আস্তানা তুলে চলে যাবার সময় হাত পা বাঁধা অবস্থাতেই এই জঙ্গলে ফেলে রেখে দিয়ে। বন্দুকের মিস্ত্রিকে হাত পা বেঁধে বন্দি করে চলে যাবার পর টাইকুন ট্যানার নিজেই কিন্তু পড়েছে মহা মুশকিলে। হাতি মারবার চালু বন্দুক তো সে হাতে পেয়েছে, কিন্তু সে বন্দুক ছুঁড়বে কে? বন্দুক উদ্ধারের পর খোঁজ নিয়ে জানা গেছে যে শিকারী বব কেনেথকে কোথাও পাওয়া যাচ্ছে না। খোঁজাখুঁজির মধ্যে তার তাঁবুতে তার লেখা একটা চিরকুট পাওয়া গেছে। বব কেনেথ তাতে লিখে গেছে যে হুকুমনামায় যা লেখা আছে তা অগ্রাহ্য করে বাড়তি দাঁতালো হাতি তো নয়ই, অন্য কোনো কিছু শিকার করে সে সারা আফ্রিকায় অচ্ছুত শিকারী হিসেবে দাগি হয়ে নিজের সব রুজি রোজগার আর ভবিষ্যৎ নষ্ট করতে পারবে না। সেই জন্যই টাইকুন ট্যানারের জবরদস্তি এড়াতে নিজের ন্যায্য পাওনা গণ্ডা না নিয়েই তাকে পালাতে হচ্ছে। কিন্তু পালিয়ে যাবি কোথায়? কেনেথের লেখা চিরকুট পড়তে পড়তে রাগে দাঁত কিড় মিড়িয়ে বলেছে টাইকুন ট্যানার, আমার সমস্ত লোক লস্কর লাগিয়ে সারা ইউগান্ডা চষে তোকে খুঁজে বার করবই। যে কথা সেই কাজ। ট্যানার গজরাজের সন্ধান ছেড়ে কেনেথকে খুঁজতেই তার সফরির সবাইকে লাগিয়েছে তখনই। এমন বেড়াজালে জঙ্গল ঘিরে তল্লাশি চালিয়েছে যাতে একটা খরগোশও না গলে পালাতে পারে। কিন্তু এই বেড়াজালে ঘেরা তল্লাশির ভেতর দিয়ে শিকারী কেনেথ গলে এসেছে রাতের অন্ধকারে টাইকুন ট্যানারের সফরির তাঁবু মহল্লায়। সেখানে নিঃশব্দে বন্দুকের মিস্ত্রিকে বন্দি করা শিকারে মারা জানোয়ারদের চামড়া রাখা তাঁবুতে ঢুকে সে কিন্তু অবাক। হাতে একটা ছোরা নিয়ে সে যতটা নিঃশব্দে সম্ভব হামাগুড়ি দিয়ে তাঁবুতে ঢুকেছিল বড় মিস্ত্রির বাঁধন কেটে তাকে মুক্তি দেবার জন্য। কিন্তু হাত পার বাঁধন কেটে সে মুক্তি দেবে কি? বড় মিস্ত্রি নিজেই আগে থাকতে বাঁধন টাধন খুলে সেখানে বসে আছে। কেনেথ খানিকটা হামাগুড়ি দিয়ে যাওয়ার পর হঠাৎ চমকে উঠে শুনেছিল কে তাকে ফিসফিস করে বলেছে, আর না, ছোরাটা খাপে গুঁজে এবার উঠে বসো। গলাটা যে বড় মিস্ত্রিরই তা বুঝে একেবারে হতভম্ব হয়ে উঠে বসে কেনেথ দেখেছিল বন্দুকের মিস্ত্রি হাত পা খোলা অবস্থায় তার সামনে বসে একটা চামড়ার টুকরোয় কি যেন করছে। কেনেথকে উঠে বসতে দেখে সে কাজ থামিয়ে মিস্ত্রি বলেছে, পালিয়ে গিয়েও তুমি যে ফিরে এলে? এলাম আপনারই বাঁধন কেটে আপনাকে মুক্ত করা যায় কিনা চেষ্টা করে দেখতে, কিন্তু আপনি নিজেই যে বাঁধন খুলে বসে আছেন। কি করে খুললেন ওই জঙ্গলি কাফরি দৈত্যগুলোর অমন শক্ত বাঁধন? কি করে খুললাম? বন্দুকের মিস্ত্রি একটু যেন হেসে বলেছে, সময় পেলে তোমায় শিখিয়ে দেব, কিন্তু এখন তুমি আর সময় নষ্ট করো না, এখনই পালাও আর যাও উত্তর দিকে। উত্তর দক্ষিণ কোনো দিকেই আর আমি যেতে চাই না, বেশ হতাশভাবে এবার বলেছে শিকারী কেনেথ। আমার হাতের এই ছোরাটা আর কোমরবন্ধের এই পিস্তলটা ছাড়া আমার কাছে আর কিছু নেই। এই নিয়ে গন্ডা গন্ডা যাদের কাছে রাইফেল আর বন্দুক আর কমপক্ষে 60-70 জন জঙ্গল ঠেঙিয়ে খোঁজবার লোক লস্কর, তাদের বিরুদ্ধে আমি কি করব আর কোথায় পালাবো? পালাতে হলে আপনি নিজে পালাননি কেন? আমি? বন্দুকের মিস্ত্রি একটু যেন অবাক হয়ে বলেছেন, হ্যাঁ, আমি পালাইনি বটে, তবে এই কাজটা করতে এমন তন্ময় হয়ে গেছিলাম যে সময়টা কত কেটেছে ঠিক খেয়াল করিনি। এমন অবস্থাতেও সময়ের খেয়াল যার জন্য করেননি, সেটা কি এমন কাজ? শিকারী কেনেথ রীতিমতো অবাক হয়ে জিজ্ঞাসা করেছেন। কাজটা কিছু নয়, এই চামড়ার টুকরোর ওপর একটা পেরেক দিয়ে আঁচড় কাটা একটা ছবি। বলে বড় মিস্ত্রি চামড়ার টুকরোটা কেনেথের হাতেই তুলে দিয়ে বলেছে, এটা তুমি রাখো, তোমার কাজে লাগবে। আমি কাছে রাখবো এই চামড়ার আঁচড় কাটা টুকরো? এটা আমার কাজে লাগবে? কি বলছেন কি আপনি? বন্দুকের মিস্ত্রির মাথাটা ঠিক আছে কিনা সে বিষয়েই সন্দেহ ফুটে উঠেছে এবার কেনেথের কথায়। যা বলছি আজগুবি শোনাচ্ছে না? হেসে জিজ্ঞাসা করেছে বড় মিস্ত্রি, কিন্তু হাতে হাতে ফল পেলেই বুঝবে আবোল তাবোল কিছু বলিনি। তোমার হাতে যে চামড়ার টুকরোটা দিয়েছি তাতে আঁচড় কাটা কিসের ছবি তা জানো? জানবার কথাও নয়।
ওটা আঁচড় কেটে যা দেখাবার চেষ্টা হয়েছে সেটা একটা জারবোয়া। আফ্রিকার ঝানু শিকারী হলেও জারবোয়া কাকে বলে হয়তো জানো না। জারবোয়া হলো একরকম মরু অঞ্চলের অদ্ভুত ইঁদুর। ইঁদুর না বলে খুদে ক্যাঙ্গারুও বলা চলে। সামনের পা দুটি ছোট ছোট আর পেছনের গুলি ক্যাঙ্গারুর মতো লম্বা বলে শরীরের তুলনায় অনেক দূর পর্যন্ত লাফ দিতে পারে। তোমায় এখান থেকে পালিয়ে উত্তর দিকে যেতে বলেছি। এই উত্তরের চাড থেকে শুরু করে সাহারার মরুভূমিতে এই খুদে ক্যাঙ্গারু জারবোয়াদের পাওয়া যায়। এই জারবোয়ার ছাপ মারা তাবিজ পরা আফ্রিকায় এক গুপ্ত সমিতি আছে। তারা আফ্রিকাকে ইউরোপের সাদা চামড়ার লোকেদের দাসত্ব থেকে মুক্ত করবার জন্য গোপনে বিরাট আয়োজন করে যাচ্ছে। তারা তোমার হাতের ওই জারবোয়ার আঁচড় কাটা চামড়ার টুকরোটা দেখলেই তোমায় নিরাপদে সাহারা পেরিয়ে মিশরের কায়রো পর্যন্ত পৌঁছিয়ে দিয়ে আসবে। এখন তুমি শুধু উত্তরমুখ গিয়ে উগান্ডাটা পার হয়ে যাও। কিন্তু পার হব কি করে? কেনেথ হতাশভাবে বলেছে। বললাম না, আমার কাছে শুধু একটা পিস্তল আর একটা ছোরা। পার হবার আগেই ওদের গন্ডা গন্ডায় বন্দুকে আমি তো ঝাঁঝরা হয়ে যাব। কিচ্ছু হবে না, বন্দুকের মিস্ত্রি জোর দিয়ে বলেছে। প্রথমত তুমি আফ্রিকার শিকারী। জঙ্গলে কি করে নিঃসাড়ে গাছপালার সঙ্গে মিশে গিয়ে চলাফেরা করতে হয় তা তুমি ওদের 7 জন্ম শেখাতে পারো। সুতরাং ওরা এমনিতে তোমার হদিশই পাবে না। আর যদি বা পায়, ওদের কোনো বন্দুকের গুলি তোমার ডাইনে বাঁয়ে 2 গজের মধ্যে পৌঁছবে না। 2 গজের মধ্যে পৌঁছবে না? ঘোর অবিশ্বাসের সঙ্গে বলেছে কেনেথ। এ কি ঝাড়ফুঁক মন্ত্র নাকি? না, মন্ত্র নয়, যন্ত্র। যন্ত্রের কেরামতি, বলেছে বড় মিস্ত্রি। তুমি তাতে বিশ্বাস করে নির্ভয়ে চলে যাও, আর দেরি না করাই ভালো। কিন্তু আপনি? যেতে গিয়ে ফিরে দাঁড়িয়ে সত্যিকার উদ্বেগের সঙ্গে জিজ্ঞাসা করেছে কেনেথ। আপনি যাবেন না আমার সঙ্গে? না, বলে একটু থেমে বন্দুকের মিস্ত্রি কিছুটা কৌতুকের স্বরেই বলেছে, সত্যি কথা বলতে গেলে আমার এখন পোয়াবারও যাকে বলে তাই। যাকে সে হাত পা বেঁধে কাঁচা চামড়ার গুদামের তাঁবুতে বন্দি করে ফেলে দিয়েছিল, সকাল না হতেই টাইকুন ট্যানার তার কাছে ছুটে এলো বলে। তারপর আমার আঙুল নাড়ায় টাইকুন ট্যানারকে ওঠবোস করাতে পারবো। সোজা কথা নয়, দুনিয়ার সেরা সফরির সর্দার তার গন্ডা গন্ডা সব বন্দুকে নিশানার চারধারে 2 গজের মধ্যে গুলি পৌঁছচ্ছে না কেন? এ ধাঁধার উত্তরের জন্য তাকে বাঁদর নাচ করাতে করাতে আমি একদিন তাকে রাজধানী কাম্পালাতে বন বিভাগের বড় কর্তাদের হাতেই তুলে দেব। সুতরাং আমার জন্য তোমার ভাবনা করবার কিছু নেই। আর হ্যাঁ, তুমি নিজের প্রাণের মায়া ছেড়ে দিয়ে আমাকে বাঁচাবার জন্য যে এখানে এমন করে এসেছ, এ ঋণ আমি কোনো দিন ভুলব না। কখনো কোথাও যদি দারুণ বিপদে পড়ো, তাহলে তোমার হাতে যা দিয়েছি, ওই জারবোয়ার ছাপ দেয়া একটা বিজ্ঞাপন বিলেতের লন্ডন টাইমসে ছাপাবার ব্যবস্থা করো। আমি যেখানেই থাকি সে বিজ্ঞাপনে সাড়া দিয়ে তোমায় আমার তখনকার ঠিকানা জানাবই। তারপর তুমি আমার ঠিকানায় চিঠি লিখে তোমার বিপদ আর ঠিকানা জানালেই আমি বেঁচে থাকলে তোমার পাশে গিয়ে দাঁড়াবই, এটা নিশ্চিত যেন। ক্যাম্বিসব্যাগের ভদ্রলোক দম নেবার জন্যই একটু থেমে বললেন, কদিনের জন্য আপনাদের এই শহরটা ছুঁয়ে যাবার সময়েই লন্ডন টাইমসের বিজ্ঞাপনটা দেখে হাতের কাছে পেয়ে আপনাদের এই 72 নম্বরের ঠিকানাটাই জানিয়ে লিখে পাঠিয়ে দিয়েছি বলে একটা উত্তর না আসা পর্যন্ত আর নড়তে পারছি না। আপনাদের তাই বাধ্য হয়ে একটু কষ্ট দিচ্ছি। না না, কষ্ট কিসের? আমরা প্রায় সমস্বরে বলেছি, যতদিন লন্ডন টাইমসের বিজ্ঞাপনের ব্যাপারে কোনো চিঠি না পান ততদিন আপনি থাকুন না এখানে। ওই ওপরের টঙের ঘরটা পছন্দ হলে সেখানেই থাকুন। কিন্তু একটা কথা শুদ্ধ জিজ্ঞাসা করছি, টাইকুন ট্যানার আপনাকে বন্দুকের পাকা মিস্ত্রি বলে তার সাফারিতে নিয়েছে, আবার শিকারী কেনেথকে আপনি যেভাবে জারবোয়া ছাপের তাবিজ পরা আফ্রিকার গুপ্ত বিপ্লবী দলের খবর দিয়ে ভরসা দিয়েছেন, তাতে মনে হয় ওই জারবোয়া ছাপের গুপ্ত দলের সঙ্গেও আপনার ভালো রকম যোগাযোগ ছিল। এখন আবার আপনাকে দেখছি আমাদের এই কলকাতা শহরে। আসল পরিচয়টা তাহলে আপনার কি?
হ্যাঁ, খেনে তো ওই কথা জিজ্ঞাসা করেছিল আমাকে, চামড়ার জারবোয়া ছাপ নিয়ে তাঁবু থেকে জঙ্গলের পথে চলে যাবার সময়। তাকে যা বলেছিলাম তাই আপনাদের বলি, নিজের পরিচয় কি কেউ আমরা জানি? সেই পরিচয়ই তো সবাই খুঁজছি সারা জীবন। আমাদের হতভম্ব করে ওইটুকু বলেই টেবিল থেকে ক্যাম্বিসের ব্যাগটা নিয়ে তিনি তেতলার ন্যাড়া ছাদের সিঁড়ির দিকে চলে গিয়েছিলেন। ক্যাম্বিসের ব্যাগটা না থাক, ভদ্রলোক এখনো আমাদের টঙের ঘরেই আছেন। না থেকে উপায় কি? লন্ডন টাইমসের জারবোয়া ছাপমারা বিজ্ঞাপনদাতার উদ্দেশ্যে লেখা তাঁর চিঠির জবাব যে এখনো আসেনি। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.asor.org, GOLPOKOTHARASOR.org।